আসামির সাথে লিয়াজু করে ফেলে। আসামির সাথে লিয়াজু করার পরে হচ্ছে আসামি এবং পুলিশ এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার কারণে আমি যে ভুক্তভোগী আমি বেকায়দায় পড়ে যাই। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার প্রশ্ন, আমরা কেন আজকে এখানে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের আজকে আইন চেয়ে নেওয়া হচ্ছে? আজ থেকে প্রায় 1 বছর আগে মোহাম্মদপুরের এই জায়গায় আমাদের লড়াই করতে হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, যাদের পক্ষে দাঁড়িয়েছিল এই প্রশাসন। আজও সেই প্রশাসন, আওয়ামী লীগ পরিবর্তন হলেও প্রশাসনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তখন যে ওসিরা ছিল, ইফতেখার আচরণ ঠিক সেই রকম। ওসি চেঞ্জ হয়েছে, আচরণ চেঞ্জ হয় নাই। আজও জিডি করতে আসলে কোনো তদবির ছাড়া জিডি নেওয়া হচ্ছে না, কোনো নেতার ফোন ছাড়া জিডি নেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আদাবর থানায় প্রকাশ্যে অভিযোগকারীকে ধমক দিয়ে গেল এক সন্ত্রাসী। সেটা কি বিচার হয়েছে? সেটা মিডিয়াতে আমাদের সাংবাদিক ভাইরা প্রকাশ করেছিল, তাতেও এখন পর্যন্ত গ্রেফতার করা তার কেউ করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হইলে বিচার হয়, ভাইরাল হইলে গ্রেফতার হয়। তাইলে কি আমাদের পুলিশ ভাইরা শুধু কি ফেসবুক চালান? আমাদের প্রশ্ন, ফেসবুকে কি ভাইরাল হইলে তারা গ্রেফতার করেন? তাহলে তাদের কাজটা কি ফেসবুক দেখে ভাইরাল জিনিস গ্রেফতার করা বা ভাইরাল হওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া? আমরা এই মোহাম্মদপুরে আমাদের হিসাব মতে তার ঊর্ধ্বে হতে পারে 30 জন ভাই শহীদ হয়েছেন, 2 শতাধিক ভাই আহত হয়েছে। আমরা কি এই থানার পুলিশ কর্মকর্তাদের এই আচরণের জন্য জীবন দিয়েছে আমাদের ভাইরা? আমাদের এখানে অসংখ্য ভাইরা আহতরা আছেন, তারা কি এই জন্যই আহত হয়েছেন? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই পুলিশ প্রশাসন কাজ না করে, আমরা পুলিশের থানার কোনো প্রয়োজন নাই। আমরা পুলিশের থানায় তালা মেরে দিব, অযথাই এদেরকে দিয়ে আমাদের পুলিশের বেতন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা হামলা করুক। আমরা আমাদের দাবিগুলো নিয়ে আজকে এখানে এসেছি, শুধু আবার আসার জন্য এই দাবি আমরা পেশ করছি না। আমরা জানাতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা, আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, আপনারা নেমে পড়ুন। ছাত্ররা যেমন আন্দোলন করে সরকারকে হটিয়েছিল, ফ্যাসিস্টকে হটিয়েছিল, হাসিনাকে হটিয়েছিল, আপনাদেরকেও না থাকলে এই সরকার তারা চালাতে পারবে। তারা যদি এই প্রশাসন না থাকে, এই পুলিশটা থাকে, ছাত্ররা আবার পুলিশের দায়িত্ব কাঁধে তুলে নিবে। আজকে আমাদের 3টা দফা আমরা এখানে উপস্থাপন করছি। প্রথম দফা হচ্ছে ওসি ইফতেখার সহ অন্যান্য যারা আছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করা। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন ঢালাওভাবে সংস্কার করা। এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময়ে যে পুলিশ প্রশাসন কার্যকর ছিল, যারা অ্যাক্টিভ ছিল, তারা এখনো আছে। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা। 3, মোহাম্মদপুরে এই নিয়ে আপনারা নিউজগুলো দেখলে দেখবেন, সাংবাদিক ভাইদেরকে সবাই অবগত আছেন, প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং ছিনতাই হচ্ছে। আপনারা কি বলতে পারবেন এই গত 1 বছরে কয়জন চাঁদাবাজ ওনারা গ্রেপ্তার করতে পেরেছেন? কয়জন ছিনতাইকারী গ্রেপ্তার করতে পেরেছেন? একজনও না। তাহলে কেন গ্রেপ্তার করতে পারছে না? এই ডাটা আমাদেরকে দিতে হবে। প্রতি মাসে কতজন চাঁদাবাজ, কতজন ছিনতাইকারী, কতজন সন্ত্রাসী ওনারা গ্রেপ্তার করতে পারে, জনগণের কাছে সেটাই ওনারা স্পষ্ট করতে হবে। আজকে একজন মা আমাদের কাছে এসে বলে গেলেন, জুমার নামাজ পড়তে বের হয়েছে, কোনো কারণ ছাড়া বিনা অপরাধে তার ছেলেকে এনে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা যেই কারণে এই জায়গায় দাঁড়িয়েছি, গণ অভ্যুত্থানের পরে 1 বছর পরে এই কারণে আমাদের এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না। আমরা দেখেছি গতকালকে আমাদের একজন সাংবাদিক ভাই, বণিক বার্তার সাংবাদিক রিপোর্টার, ওনাকে ছিনতাইয়ের কবলে পড়তে হয়েছে এই মোহাম্মদপুরের অভয়ারণ্য, ছিনতাইয়ের অভয়ারণ্য 3 রাস্তার মোড়ে। মোহাম্মদপুরের প্রত্যেকটা নাগরিক জানে এই 3 রাস্তার মোড়ে কি পরিমাণ ছিনতাই হয়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের রক্তের উপর বসে সরকার যে পুলিশ বাহিনীকে এনে বসিয়েছে, তারা কি দায়িত্ব পালন করছে? বের হয়ে গিয়েছে, নাগরিকরা এখনো তাদের আইনি সুরক্ষা পাচ্ছে না। আমরা থানার প্রতিটা কর্মকর্তাকে এই জবাবদিহিতার আওতায় আনতে চাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গতকালকের ঘটনার পরে যখন ভুক্তভোগী এসে অভিযোগ জানালো, এই থানার একজন কর্মকর্তা সে আমাদের ভুক্তভোগী ভাইকে, আমাদের সেই সাংবাদিক ভাইকে শার্টের বোতাম ঠিক করতে বলে এবং বিতর্ক এড়াতে যখন তিনি শার্টের বোতাম ঠিক করলেন, তারপরে নানান বাহানা দেখিয়ে তার অভিযোগ গ্রহণ করে না।
ঠিক ঠিক সেই ভাই যখন নিজ হাতে অভিযোগ লিখে জমা দিলেন, এরপরে তাকে বলা হলো আমার আসামি ধরতে যাওয়ার সময় নাই। আমরা এই পুলিশ বাহিনীকে প্রশ্ন করি, আসামি ধরতে যাওয়ার সময় যদি আপনার না হয়, এই থানায় আপনার বসে থাকার কোনো অধিকার নাই। আমরা সুস্পষ্টভাবে কিছু দাবি দাওয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের পক্ষ থেকে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আজকে এখানে আসি নাই। আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণ আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের দায়িত্বশীল ইসমাইল ভাই আজকে আমাদের 3 দফা দাবি এই প্ল্যাটফর্ম থেকে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিকে ঘোষণা করবেন। আমরা স্পষ্টভাবে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসন এবং সরকারকে জানিয়ে দিতে চাই, 1 বছর আমরা অপেক্ষা করেছি। আমরা যদি কোনো অভ্যুত্থানের পরে এমনিভাবে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হতে থাকি, আমরা কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থান করা নাগরিক। আমরা আইনের শাসন এবং আইনের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমরা জানি। আমাদের সাথে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে। ওই ঘটনায় আমার পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ, টাকা সহ নিয়ে যায়। আমি একটা মামলা করি। মামলা করার কারণে আমি একাধিকবার থানায় আসি এবং আমার সাথে ভুক্তভোগী এখানে আছে। আমরা একাধিক দ্বন্দ্বারা এখানে আমরা ওনাদের কাছে বলি যে আমাদের এই সমস্যা হয়েছে। ওনারা বলে যে আসামি যেখানে আছে আপনারা আমাদেরকে আসামি দেখায় দেন, আমরা ওখান থেকে ধরে নিয়ে আসি। এই যদি হয় এই আইন শৃঙ্খলার কাণ্ড, তাহলে আমরা কোথায় নিরাপদ? আমরা তো কোনো নিরাপত্তায় মোহাম্মদপুর থানায় পাচ্ছি না। কারণ আসামির ব্যাপারে যদি আমি অভিযোগ করি, আসামিকে থানায় নিয়ে এসে বলতে থাকে যে ভাই আপনার নামে তো অভিযোগ করা হয়েছে, আপনি বলেন কি করব। আসামির সাথে লিয়াজু করে ফেলে। আসামির সাথে লিয়াজু করার পরে আসামি এবং পুলিশ এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার কারণে আমি যে ভুক্তভোগী, আমি বেকায়দায় পড়ে যাই। সেজন্য আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এবং দেশবাসীর কাছে এবং এখানে যে মোহাম্মদপুরের এলাকাবাসী আছে ওনাদের কাছে আমি বিচার দাবি করতেছি। আমার মতন এরকম কেউ যদি আর ভুক্তভোগী না হয়, সবাই যেন সঠিক বিচার পায় এবং আমিও যেন আমার যে ভোগান্তিগুলো আছে, আমার মানি ব্যাগ, টাকা পয়সা, আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল, ভিডিও ফুটেজও আছে আমার থেকে যে নিয়ে যাচ্ছে, সবগুলো দেখা যায়, তারপরে আমি বিচার পাই না। এরকম সাংবাদিক ভাইয়ের সাথে অসৎ আচরণ হওয়ার কারণে সে বিচার পাচ্ছে, সাধারণ মানুষ তো বিচার পাচ্ছে না ভাই। সেজন্য আমি সবার কাছে যেন সঠিক বিচার পায় এবং সকলে যেন নিরাপত্তার সহিত এই মোহাম্মদপুরে বসবাস করতে পারে, সবার কাছে করজোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অতি দ্রুত আমরা পুলিশ সংস্কার চাই। মাত্র আপনার কাছে একটি ফোন আসলো, কে ফোন দিয়েছিল, কি পরিচয়ে কথা বলেছে এবং আপনাকে কি প্রস্তাব দেয়া হলো? আমাকে জুলাই ফাউন্ডেশনের মেডিকেল টিমের মেম্বার হিসেবে সে ডক্টর ইয়াসিন আরাফাত নামে সে আমাকে পরিচয় দিয়েছে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনারা তো ওসি বিষয়ে একটু পরে মানববন্ধন করবেন, আপনি কেন মানববন্ধন করবেন, এটা চলেন আমরা ওসির সাথে বসে এটা সমাধান করি। এই সেম কেস সে কিন্তু এর আগের যে জানুয়ারির যে আলাপ, তখনও এরকম লোক ভাড়া করছে এবং সেই ভিডিও কিন্তু আপনাদের মিডিয়ার কাছেও আছে, ইউটিউবে এখনও আছে। তার বিরুদ্ধে কথা বলতে গেলে সে নানান রকম লোক নিয়োগ দেয়, তার হয়ে কথা বলে। ওই লোক সেম একইভাবে আমাকে বলতেছে যে অতির সাথে সমঝোতায় যাইতে, এইটা আমরা যেন না করি। সেই রেকর্ডিং তো আপনাদের কাছে আছে, আমার কাছে ফুল রেকর্ডিং আছে। আচ্ছা কি বলছিল আপনি পুরো লাইভ থ্রেড, এটা কেন মানে থ্রেডের কথা বলছেন? আচ্ছা সে আমাকে সে বলতেছে যে গিয়ে মানে আমার বাসা কোথায়, মানে নানান ঘটনার পরিস্থিতিতে আমার পরিচয় বললো, আপনি কোনো নাগরিক কমিটি বা বৈষম্যতা আছে কিনা। আমি তাকে বললাম যে আমি ডেপুটিনের সমন্বয় ছিলাম আন্দোলনের সময়, পরবর্তীতে আমি এনসিপি বা কোনো জায়গায় সরাসরি এই মুহূর্তে যুক্ত না। তো তখন সে বলতেছে যে আপনি কোথায় থাকেন, আমি বললাম মোহাম্মদপুরে। সে আবার কোশ্চেন করতেছে যে মোহাম্মদপুরের কথায়। এবং এর আগে সে আমাকে আরেকটা কথা বলছে যে আপনারা যে মানববন্ধন করবেন সেইখানে যদি অন্য আরেকটা গ্রুপ এসে হামলা করে তো আমরা সেখানে তো ক্ষতিগ্রস্ত হব। তো একই সাথে সে আমাকে একটা হামলার ওইখানে দেখাইছে এবং আবার আরেক জায়গায় সে আমার বাসার ঠিকানা লোকেটেড করতে চাচ্ছে, যে কেন এই কারণে তো আমি মানে আমার লাইফ থ্রেট ফিল করতেছি, সেটাই আমি তার সাথে কথা বলবো। কোন নাম্বার থেকে ফোন দিয়েছি, নাম্বারটা একটু বলেন তো। আচ্ছা তার এই মোবাইল উদ্ধার হইলো বা কিছু একটা, কিন্তু উনি যে ওসির কাছে আসার পর ওসি যে কথাটা বললেন যে হচ্ছে গিয়ে আমি ওসি হিসেবে 5,000 টাকার ফোন চালাই, তো আপনারা যদি দামি ফোন চালান তাইলে তো হচ্ছে গিয়ে দামি ফোন কিনতেই হবে।
এখন একজন ওসি যদি হচ্ছে তার থানার আওতাধীন নাগরিকের জানমালের নিরাপত্তা না দিতে পারে এবং সে যে এখানে আইনি অনিরাপদ অথবা একটা ভিকটিমের শিকার হইল, তো সেইখানে সে উল্টো তাকে হচ্ছে গিয়ে নিরুৎসাহিত করার অর্থে এই যে কথা, এই অভিযোগ তার নামে আর পূর্বেও আছে। আমরা এইখানে গত জানুয়ারিতেও এই সেম অভিযোগ নিয়ে তার কাছে আমরা এখানে মানববন্ধন করেছিলাম, তার এই পরিবর্তন হয় নাই। তো তখন সে আমাকে বলতেছে যে ভাই এইটা তো বলছে, আমি আপনাকে সমর্থন দিই, কিন্তু এখন যদি হচ্ছে আপনার এইখানে আপনার মানববন্ধন দাঁড়ান কোনো একটা পক্ষ এসে যদি হামলা করে তো আপনারা কি করবেন? এইটা এই ব্যক্তি ইয়াসিন আরাফাত, সে জুলাই ফাউন্ডেশনের মেডিকেল বোর্ডের মেম্বার পরিচয় দিয়ে আমাকে এই কথা বলতেছে। এবং পরবর্তীতে সে আমাকে যে আপনাদের সামনে কথা বলেছি তখন আমার কাছে রেকর্ড আছে এবং অন্য সাংবাদিকের কাছেও রেকর্ড আছে। তো সে আমাকে ফোনে আমি কোথায় থাকি জিজ্ঞাসা করতেছে, আমি বললাম মোহাম্মদপুর। তারপর সে জিজ্ঞাসা করতেছে মোহাম্মদপুরের কোথায়। আমি বললাম যে ভাই আপনি তো এইভাবে যে লোকেটেড করতেছেন এবং একটু আগে হামলার মানে প্যাসিভলি আপনি ইঙ্গিত দিয়েছেন, আমি তো এখন লাইফ থ্রেডে ফিল অনুভব। মোহাম্মদপুরে ৫-১০ হাজার টাকায় এখানে সন্ত্রাসী ভাড়া করা যায়, সেইখানে আপনি যে ভাড়া করে কোপানো যায়, এখনও যে আপনি অক্ষত আছেন এইটার জন্য আপনি শুকরিয়া আদায় করেন, এই কথা বলে যে ভুক্তভোগী তাকে নিরুৎসাহিত করা হয়েছিল। এবং সে ওই ভুক্তভোগীর মামলায় ১ সপ্তাহে নেয়। আমরা এখানে মানববন্ধন করার পরে বাধ্য হয়ে এডিসি মামলাটা নিতে বলে, সেই মামলা নেয় এবং তারপরে এই ওসির বিরুদ্ধে একটা বিএমপি থেকে তদন্তর একটা টিম গঠন করা হয়। আমি হচ্ছে নিজে জবানবন্দি মতিঝিল ট্রাফিক জোনে গিয়ে জবানবন্দি দিয়ে আসি, কিন্তু সেইটার এখন পর্যন্ত আমরা কোনো ঘটনা যাই না। এই লাস্ট আরে একটা অংশ বলি, আপনারা জেনে থাকবেন গত 15ই আগস্ট বিএমপি থেকে জনাব ওসি যে স্পিকার হোসেনকে শ্রেষ্ঠ 50টা থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়েছে। আমাদের কোশ্চেন হচ্ছে সে কিভাবে শ্রেষ্ঠ ওসি হইল? এটা হঠাৎ আমাদের মোহাম্মদপুরবাসী হিসেবে তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তো আমরা দেখি যে মানুষ আসলে থানায় তাদেরকে নিরাপত্তা এবং যারা মামলা নেয় না। আমি গতকালকে একটা অভিযোগ পাইছি, সেই লোক আসতেছে যে থানায় আসছে ওসির সাথে কথা বলছে, সে তার মামলা নেয় নাই। তো যদি একটা থানায় আসার পরে সকল মামলাই যদি সে রিজেক্ট করে দেয় এবং তার কাছের লোক অথবা সে যেটা মানে ঢুকতে পারবে তার অনুকূলে। পারভেজ হোসেন সুমন, আমি মোহাম্মদপুরে জন্ম থেকে মোহাম্মদপুরে বড় হয়েছি, এটা আমার এরিয়া। আর হচ্ছে গিয়ে আমি মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের একটা সামাজিক সংগঠনের সংগঠক। এর বাইরে আমরা আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর নামে প্রায় 15টার মতো সংগঠনের আজকের মানববন্ধন কর্মসূচি। একটু আগে যিনি আমাকে ফোন দিয়ে লাইভ থ্রেড দিয়েছেন এবং জুলাই ফাউন্ডেশনের পরিচয় দিয়েছেন, তার নাম ইয়াসিন আরাফাত ডক্টর। সে জুলাই ফাউন্ডেশনের ডক্টর যে বোর্ড বা টিম, সেই টিমে আছেন। তার ফোন নাম্বার